আপনি এখন এই ভিডিওটাতে ক্লিক করেছেন আর একই সময় হয়তো আপনি অন্য একটি ইউনিভার্সে কিন্তু এই ভিডিওটা দেখছেন না। হ্যাঁ, আমি বলছিলাম মাল্টিভার্সের কথা। আমাদের বিশাল মহাবিশ্বে রয়েছে অনেক ইউনিভার্স, আর আমরা এই ইউনিভার্সগুলোর যে কোনো একটাতে হয়তো বসবাস করছি। আপনি এখন যে ইউনিভার্সে এই ভিডিওটা দেখছেন হয়তো অন্য কোনো ইউনিভার্সে এমনটা করছেন না। তবে চলুন আজকের এই ভিডিওতে আমরা প্যারালাল ইউনিভার্স সম্পর্কে জানার চেষ্টা করি। মাল্টিভার্স সম্পর্কে জানার আগে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, আর এই বিষয়গুলো না জানা থাকলে আপনি মাল্টিভার্সের কনসেপ্টটা বুঝতে পারবেন না। তাই আমার প্রত্যেকটি কথা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হবার আগে কোনো ধরনের বস্তু বা পরমাণু কিছুই ছিল না, এমনকি তখন কোনো সময়ও সৃষ্টি হয়নি। ধারণা করা হয় আজ থেকে প্রায় 1375 কোটি বছর আগে এক বিশাল বিস্ফোরণের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল। এই মহাবিস্ফোরণকে বলা হয় বিগ ব্যাং। আর এই এক্সপ্লোশনের ফলে মহাবিশ্ব এক্সপেনশন হতে থাকে, আর এই এক্সপেনশন এখনও হচ্ছে। আর তাই আমরা মহাবিশ্বের শেষ সীমানা কোথায় তা এখনও জানতে পারিনি। বিগ ব্যাং থিওরি আমাদের মহাবিশ্ব তৈরি ও তার পূর্ব সংক্রান্ত অনেক বিষয়ের উত্তর দিতে সক্ষম হয়েছে। বিগ ব্যাং থিওরি অনুযায়ী একসময় আমাদের মহাবিশ্ব অতি ক্ষুদ্র গাণিতিক বিন্দু হিসেবে বিদ্যমান ছিল, যাকে বলে সিঙ্গুলারিটি। সময়ের সঙ্গে সঙ্গে প্রসারণে তা বর্তমান অবস্থা লাভ করেছে। বিগ ব্যাং এর পর স্পেসের যে প্রসারণ হয়েছে তাকে কসমিক ইনফ্লেশন বলা হয়। এটি ঠিক সেই সময় শুরু হয়েছিল যখন মহাবিশ্ব মাত্র 10⁻⁻36 সেকেন্ড পুরনো ছিল, আর শেষ হয়েছিল যখন আমাদের মহাবিশ্বের জন্মের মাত্র 10⁻⁻36 সেকেন্ড অতিবাহিত হয়েছে। এই ক্ষুদ্র সময়ে আমাদের এই মহাবিশ্ব পূর্বের তুলনায় 10⁻26 গুণ বড় হয়েছে, কিন্তু এরপর মুহূর্তে তা স্বাভাবিকভাবে প্রসারিত হতে থাকে। এত কিছুর জবাব দেওয়া সত্ত্বেও কিছু প্রশ্ন তখনও থেকে যায়, যার মধ্যে সবচেয়ে পুরনো ছিল বিগ ব্যাং আসলে কেনই বা হয়েছিল। বিগ ব্যাং থিওরি যেসব প্রশ্নের উত্তর দিতে পারে না তার জবাব দেয় ইনফ্লেশন থিওরি। যাই হোক, বিগ ব্যাং নিয়ে আলোচনা করা হয়ে গেছে অন্য একটি ভিডিওতে। এরপর যে কনসেপ্টে আসে সেটা হচ্ছে আমাদের বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার সময়েই সবকিছু নির্ধারণ হয়ে গিয়েছিল। যেমন আপনি এখন যে ভিডিওটা দেখবেন সেটাও কিন্তু ঠিক মহাবিশ্বের শুরুর সময় অর্থাৎ বিগ ব্যাং এর সময়ই নির্ধারণ করা হয়ে গিয়েছিল। কিভাবে? চলুন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি। ধরুন এখন এই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখছেন, কিন্তু যদি আমি এই ভিডিওটা না বানাতাম তবে কি আপনি দেখতে পারতেন? না, মোটেও না। হয়তো অন্য কোনো কাজ করতেন। এখন একটু পিছনের দিকে যাই। ধরুন আমি এই চ্যানেলটা কয়েক মাস আগে খুলেছি, যদি না খুলতাম তবে কি আপনি দেখতে পারতেন এই ভিডিওটা? এবার যদি আমার মা জন্মই না নিত তাহলে কি আমি জন্ম নিতাম বা ভিডিওটা বানাতাম, বা আপনি এটা দেখতেও পারতেন? এখন যদি আমি অতীতে যাই, মানে অনেক অতীতে যাই, তবে দেখা যাবে সবকিছুই একে অপরের সাথে কানেক্টেড। মানে কিসের পর কি হবে তা একটা প্যাটার্নের মাধ্যমে সুসজ্জিত করা আছে। এবার আপনি বলতে পারেন কিভাবে বিগ ব্যাং এর সময় সবকিছু নির্ধারিত হয়ে গিয়েছিল। ধরুন একটা ইটের টুকরাকে যদি আমি নির্দিষ্ট দূর থেকে নির্দিষ্ট শক্তি দিয়ে ছুঁড়ে মারি, তবে ফিজিক্সের সূত্র মতে বোঝা যাবে টুকরাটি কোথায় গিয়ে পড়বে। একইভাবে বিগ ব্যাং এর সম্প্রসারণের ফলে কোন গ্যালাক্সিটার অবস্থান কোথায় গিয়ে থামবে তাও বোঝা যাবে ফিজিক্সের সূত্রের মাধ্যমেই। যদি আমরা আরও অতীত নিয়ে ঘাটাঘাটি করতেই থাকি তবে দেখা যাবে সবকিছুই ঠিক সেই বিগ ব্যাং এর সময়কাল থেকেই শুরু হয়েছে, অর্থাৎ বিগ ব্যাং এর সেই সিঙ্গুলারিটি বা সেই পরমাণুর সময়েই সবকিছু নির্ধারিত হয়ে গিয়েছিল। ভাবছেন বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আগে কি হয়েছিল? এই প্রশ্নের উত্তরটা আজও অজানা। আমাদের ব্রেনের পক্ষে এটা জানা একদমই অসম্ভব। মহাবিশ্বের একদম প্রাথমিক পর্যায়ে কিভাবে পার্টিকেল তৈরি হয়েছে তা নিয়ে অ্যালেন গোথ একটি ধারণা দেন, যাকে বলে ইনফ্লেশন। বিগ ব্যাং এর ঠিক পরবর্তী মুহূর্তে মহাবিশ্বের সম্প্রসারণের হার নিয়ে কাজ করার সময় তিনি এই ধারণা পান। তবে রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার তার এই মডেল নিয়ে চিন্তা করার সময় ভাবছিলেন ইনফ্লেশন তথা প্রসারণ তো হয়েছে, কিন্তু তা আবার থামলো কেন? পরবর্তীতে তিনি ধারণা পেলেন আমাদের স্পেসে প্রকৃতপক্ষে প্রতিনিয়ত ইনফ্লেশন হয়, অর্থাৎ এক জায়গায় থামলে তা আরেক জায়গায় শুরু হয়। যেহেতু এই প্রক্রিয়া চিরন্তন ব্যাপী চলতেই থাকে, তাই এই থিওরির নাম ইন্টারনাল ইনফ্লেশন, যার অর্থ বিগ ব্যাং প্রতিনিয়তই ঘটে চলেছে। ইনফ্লেশন থিওরির অনেক প্রকারভেদ রয়েছে, যার মধ্যে সবচেয়ে সফল 3টি। তবে মাল্টিভার্স কেন হয়েছে তা বুঝতে হলে ইন্টারনাল ইনফ্লেশন থিওরি বুঝতে হবে। ইনফ্লেশন হয়েছিল গ্র্যাভিটেশনাল রিপালশনের জন্য। ফলস ভ্যাকুয়াম শব্দটা অনেকের কাছে অপরিচিত। এর অর্থ কোনো কিছু সাময়িক সময়ের জন্য স্থিতিশীল হলেও প্রকৃত অর্থে স্থিতিশীল নয়, অর্থাৎ ট্রু ভ্যাকুয়াম নয়। চলুন বিষয়টি অন্যভাবে বোঝা যাক। এই মহাবিশ্বে উপস্থিত প্রত্যেক জিনিসেরই নিজস্ব শক্তি স্তর আছে। যখন কোনো সিস্টেমে উচ্চ শক্তির উপস্থিত থাকে তা ত্যাগ করে স্থিতিশীল অবস্থায় আসতে চায়। যেমন আমরা আমাদের পরিবেশের তাপের আদান প্রদান দেখতে পাই। আবার পারমাণবিক স্তরে ইলেকট্রন শক্তি লাভ করে উচ্চ কক্ষপথে গেলে তাকে পুনরায় গ্রাউন্ড স্টেটে আসতে হয়। কিন্তু তাহলে ফলস ভ্যাকুয়াম কথাটার অর্থ কি? একটি সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন একটি বোতলে পানি আছে। পানির অবস্থান বোতলে আপাতত স্থিতিশীল মনে হয়,
কিন্তু যখনই তাতে ছিদ্র করে দেওয়া হয় তখন সব পানি নিচে পড়ে যায়। বোতলে সঞ্চিত পানিকে সাময়িক সময়ের জন্য স্থিতিশীল রাখলেও তা কিন্তু প্রকৃত স্থিতিশীলতা নয়। ছিদ্র করাতে সে ঠিকই মাটিতে তথা গ্রাউন্ড স্টেটে চলে আসে। ফলস ভ্যাকুয়াম কনসেপ্টটাও ঠিক একই। কোনো সিস্টেম কোনো কারণে আপাতত স্থিতিশীল অবস্থায় থাকলেও তা কিন্তু ঠিকই গ্রাউন্ড স্টেটে চলে আসার প্রবণতা দেখাবে। তার অর্থ প্রকৃতি সবকিছুই কনসেপ্ট অফ স্টেবিলিটি অনুসরণ করে, এমনকি তা কোয়ান্টাম মেকানিক্সের মতো অদ্ভুত ক্ষেত্রেও। এই কোয়ান্টাম ফিল্ড সর্বদাই নিম্ন শক্তি স্তরে যেতে চেষ্টা করে, যাকে আমরা ভ্যাকুয়াম স্টেট বলে চিনি, কিন্তু কিছু ক্ষেত্রে তা মেটাস্টেবল স্টেটে চলে যায়, যা অস্থিতিশীলতার সেই অবস্থা যা দীর্ঘ সময় বিরাজ করে। এর ফলে সে শক্তি নির্গত করতে পারে না। এরকম ফিল্ডকে আমরা ফলস ভ্যাকুয়াম বলি। ফলস ভ্যাকুয়াম আনস্টেবল ও অত্যাধিক ঘনত্বের হয়, তার মধ্যে মহাকর্ষ বলে আকর্ষণের জায়গায় বিকর্ষণ প্রকৃতির হয়, যার ফলে এটি তার চারপাশের উপস্থিত স্পেসকে দ্রুতগতিতে প্রসারিত করতে বাধ্য করে। এই প্রসারণ রৈখিক না হয় সূচকীয় হয়। আনস্টেবল হয় তার শক্তি হারাতে থাকে ও এলোমেলো অংশবিশেষে ক্ষয় হতে থাকে। ক্ষয় হওয়ার ফলে এর অংশবিশেষ নিম্ন শক্তি স্তরে থাকে, যার ফলে এর প্রসারণের গতি ক্রমাগত হ্রাস পেতে থাকে। এসব নিম্ন শক্তির ভ্যাকুয়াম অঞ্চল মাইক্রোস্কোপিক বাবল তৈরি করে, যার প্রসারণ হতে থাকে এবং তার প্রসারণ প্ল্যাঙ্ক সাইজ হতে শুরু করে, যার ফলে আমাদের অবজারভেবল ইউনিভার্স হতেও তা বিশাল হয়ে যায়। এসব বাবলের অভ্যন্তরীণ প্রসারণেই মূলত বিগ ব্যাং। এভাবে প্রত্যেক বাবলেই নতুন মহাবিশ্ব তৈরি হয়, যার ফলে একটা নয় বহু মহাবিশ্বের জন্ম হয়ে থাকে, যাকে মাল্টিভার্স বলে। কিন্তু এসব মহাবিশ্ব শনাক্ত করা সম্ভব নয়, কেননা মহাবিশ্ব নিজেই প্রসারিত হচ্ছে, সাথে দুটি মহাবিশ্বের মধ্যকার দূরত্বও বাড়ছে। এমনকি আলো এক মহাবিশ্ব হতে আরেক মহাবিশ্বে যেতে পারবে না। তার মানে ইন্টারনাল ইনফ্লেশনের সূত্রই হচ্ছে মাল্টিভার্সের মূল ভিত্তি। তবে সিএমবি মানে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সম্ভাব্য উপায় হতে পারে মাল্টিভার্সের উপস্থিতি প্রমাণের ক্ষেত্রে। যদি আমাদের মহাবিশ্বে অন্য কোনো মহাবিশ্ব চলে আসে বা সংঘর্ষ হয়, তবে সিএমবি এর মধ্যে পরিবর্তন আসতে পারে, যা কিনা মাল্টিভার্স প্রমাণের সুযোগ করে দেয়। তবে আরও দুটি বিষয়ের মাধ্যমেও মাল্টিভার্সের ধারণা পাওয়া যায়। এগুলোর মধ্যে রয়েছে স্ট্রিং থিওরি। এই স্ট্রিং থিওরি অনুযায়ী সকল মৌলিক কণা ক্ষুদ্র ক্ষুদ্র কম্পিত শক্তি। স্ট্রিং এর বিভিন্ন কম্পনের ফলে বিভিন্ন কণা সৃষ্টি হয়, কিন্তু এদের কম্পনের জন্য প্রয়োজন 10 ডাইমেনশন, যা আমাদের পরিচিত 3 ডাইমেনশন হতেও 60টি বেশি। কিন্তু অতিরিক্ত ডাইমেনশনের সম্ভাব্য আকৃতির সংখ্যাও অসংখ্য। অনেকে মনে করেন অতিরিক্ত ডাইমেনশনের অসংখ্য আকৃতির মধ্যে কোনো একটা আকৃতি হচ্ছে আমাদের এই মহাবিশ্বে, এবং প্রত্যেকটা আলাদা আলাদা আকৃতির জন্য রয়েছে আলাদা আলাদা মহাবিশ্ব। সুতরাং স্ট্রিং থিওরির অতিরিক্ত ডাইমেনশন থেকে মাল্টিভার্সের ধারণা পাওয়া যায়। ডার্ক এনার্জির পর্যবেক্ষণ অনুযায়ী বিজ্ঞানীরা আমাদের মহাবিশ্বে যে পরিমাণ শক্তির উপস্থিতি পেয়েছেন এবং থিওরি অনুযায়ী যে পরিমাণ ডার্ক এনার্জি পাওয়া উচিত তাতে আকাশ পাতাল তফাৎ। কিন্তু মাল্টিভার্সের ধারণা অনুযায়ী তা রহস্য থাকে না। মাল্টিভার্সের ধারণা অনুযায়ী অসংখ্য ইউনিভার্স আছে ও তৈরি হচ্ছে, এবং এক এক ইউনিভার্সের ডার্ক এনার্জি উপস্থিতি এক এক রকম। আর এত সংখ্যক মহাবিশ্ব পরস্পরের সাথে কিভাবে অবস্থান করবে তা বলে প্যারালাল ইউনিভার্স, যার ধারণা অনুযায়ী মহাবিশ্ব একে অপরের সাথে সমান্তরালে অবস্থান করবে। ইন্টারনাল ইনফ্লেশন, স্ট্রিং থিওরি, ডার্ক এনার্জি তিনটি আলাদা বিষয়, সেই একই দিকের দিকেই ইঙ্গিত দিচ্ছে। যদিও মাল্টিভার্স এখনও হাইপোথেটিক্যাল কনসেপ্ট, তবুও এটাকে পাগলামি বলে উড়িয়ে দেওয়ার কিছুই নেই। যারা ভাবছেন এতগুলো মহাবিশ্ব তৈরির উদ্দেশ্যই বাকি, তাদের বলি এটি আমাদের অস্তিত্বকে অন্যভাবে ব্যাখ্যা করে। তার অর্থ এই দাঁড়ায় যে যদি শুধুমাত্র একটি মহাবিশ্ব থাকতো, তাহলে সম্ভবত এতে প্রাণ থাকার কথা নয়। কিন্তু অনেকগুলো মহাবিশ্বের অন্তত একটি মহাবিশ্বে জীবনে উপস্থিত থাকার জন্য যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই মাল্টিভার্স থাকুক না থাকুক তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। হয়তো অন্য কোনো ইউনিভার্স অন্য কোনো ডাইমেনশনে, যার ফলে আমরা ওটাকে দেখতে পারিই না। তবে এই থিওরিটি বিশেষভাবে জোরালো নয়, তাই অধিকাংশ বিজ্ঞানী মাল্টিভার্সের ধারণা নিয়ে সন্দিহান থাকেন। তবে এটা ঠিকই বলা যেতে পারে যে আমরা প্রত্যেকের সাথে প্রত্যেকে একটি বিশেষ প্যাটার্নে অন্তর্ভুক্ত। আজকের মতো এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না। পরের পর্ব নিয়ে আবার হাজির হব, ততক্ষণে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বিজ্ঞান ফ্যাক্টরি।